জানুয়ারি জানুয়ারি মাসে বছরটা শুরু হয়েছিল দেখতে অনেক আনন্দের মধ্যে দিয়েই। মেজপিসির মেয়ের বিয়ে, লোকজনের ভিড়, হাসি, কথা সবকিছু ছিল। কিন্তু এইসব আনন্দের আড়ালেই মায়ের তখন ছিল কেমো, যেটা চলতো ঠিক 6 মাস অন্তর। নিজের শরীরও খুব একটা ভালো ছিল না। অফিস জয়েন করিনি, বাড়িতে বসেই কাজ করছিলাম। একদিকে ল্যাপটপ, আরেকদিকে মা। এই দুইয়ের মাঝখানেই আমার জানুয়ারি মাসটা কেটে গিয়েছিল। মা একটু ভালো ছিল এই ভেবে মায়ের জন্য মানসিক করেছিলাম নৃসিংহতলায়, কৃষ্ণনগরের নৃসিংহতলা। মাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, পুজো দিয়েছিলাম। মনে হয়েছিল এই বুঝি সব ঠিক হয়ে যাবে। আজ বুঝি ওটাই ছিল আমার বিশ্বাসের শেষ শক্ত করে ধরা মুহূর্ত। ফেব্রুয়ারি মাসে আবার অফিস জয়েন করলাম। সরস্বতী পুজোর আনন্দ ছিল, মা হেসেছিল, মুখে আলো ছিল। এই মাসেই ছিল আমার বান্ধবী দীপর্ণার বিয়ে। মাকে নিয়ে বিয়েতে গিয়েছিলাম। মা শাড়ি পরেছিল, সেজেছিল। আমার সব বান্ধবীরা দেখে খুব খুশি হয়েছিল। মাকে আনন্দ দিতে চেয়েছিলাম। এই মাসেই শুরু হয় মায়ের টেস্ট, রিপোর্টের অপেক্ষা। ভেবেছিলাম মাকে নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু কিছু যাত্রা শুধু মনেই থেকে যায়। মার্চ মাস আসলে 19 তারিখ মায়ের পেট সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাই। ডাক্তারের ঘরে বসে যে কথাগুলো শুনেছিলাম সেগুলো আজও রাতে চোখ বন্ধ করতে দেয় না। ডাক্তারবাবু বললেন অপারেশন হবে না, মেডিসিনেই চলবে। 8 মাস না 8 বছর কেউ জানে না। এখন ওষুধ আছে, কেউ 10-12 বছরও আছে। এই কথার মাঝখানেই আমি আশা আর ভয় দুটোকেই একসাথে ধরে রাখলাম। সেদিন থেকে শুরু হলো আমার আরেক যুদ্ধ, মাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। এপ্রিল মাস ছিল মায়ের জন্মদিনের মাস। মায়ের খুব শখ ছিল পাত দিয়ে বাঁধানো মোটা করে পলা পড়বে। শাখাটা মাকে আগেই বাঁধিয়ে দিয়েছিলাম। মায়ের ভালো লাগতো একটু সোনার জিনিস। পাতের শাখা যখন আমি চাকরি জয়েন করি তখন বাঁধিয়ে দিয়েছিলাম। এই বছর এপ্রিল মাসের জন্মদিনে মাকে পলাটাও বাঁধিয়ে দিই। জন্মদিনের দিনে মায়ের পছন্দের সব খাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে প্লেট সাজিয়েছিলাম। পাড়ার জেঠিমারা সন্ধ্যায় এসে ওই দিনটাকে আরো সুন্দর করে তুলেছিলেন। তারপরে সব চেক আপ শেষ করে মায়ের মেডিসিন শুরু হলো। ডাক্তার পরিষ্কার বলেছিলেন এই ওষুধে মা খুব ডাউন হবে, ভেঙে পড়বে, কিন্তু 3 মাস খাওয়াতেই হবে, সাথে ভীষণ যত্ন কেয়ার দরকার। আবার বন্ধ করলাম অফিস যাওয়া। ওয়ার্ক ফ্রম হোম নিয়ে মায়ের পাশেই রইলাম। আমার পৃথিবী তখন এই ঘর, এই বিছানা আর আমার মা। চলে আসলো মে মাসটা এমনই কেটেছে, পুরোপুরি মায়ের যত্নে। 1.5 ঘন্টা 2 ঘন্টা খাবারের প্লেট হাতে বসে থাকতাম। মুখে খাবার রেখে মা বলতো আমি গিলতে পারছি না। তখন আমি বাচ্চাদের মতো বুঝিয়ে সুজিয়ে আদর করে খাওয়াতাম। কখনো বিরক্ত হইনি, ধৈর্য ধরতে শিখেছি, কারণ জানতাম মা ইচ্ছে করে কষ্ট দিচ্ছে না। জুন মাসেও এইভাবেই দিন কেটেছে, কিন্তু ওই সময়তে মায়ের সিবিসি রিপোর্ট এতটাই ডাউন হয়ে যায় ডাক্তারবাবু ঔষধটা বন্ধ করতে বাধ্য হয়।
ডাক্তারবাবু বলেছিল হিমোগ্লোবিন একদমই কমে গেছে, ভালো মন্দ খাওয়াতে হবে, প্রোটিন যতটা পারি যতটা চেষ্টা করে খাওয়ানোর চেষ্টা করেছিলাম। জুলাই মাস, আমার জন্মদিনের মাস, 15ই জুলাই। মা নিজের শরীরের কষ্ট ভুলে আমার জন্য রান্না করেছিল। হেল্পিং হ্যান্ড দিদির হাতে হাতে আমার পছন্দের 5 রকমের ভাজা, মাছ, মাংস, পায়েস, পিঠে সবকিছু সাজিয়ে দিয়েছিল। আমি খেয়েছিলাম, আমি হেসেছিলাম, আমি জানতাম না এটাই হবে মায়ের হাতে আমাকে শেষবার আদর করে খাওয়ানো। তারপর সেই শুক্রবার অফিসে জরুরি কাজ, অনেক দিন পর ওই দিন অফিস যেতে হয়। রাত 10টায় বাড়ি ফিরি। মায়ের সাথে ভালো করে কথা হয়নি, শুধু জিজ্ঞেস করেছিলাম শরীর ঠিক আছে তো। মা বলেছিল হ্যাঁ, আর কিছু বলেনি, কারণ মা মানেই নিজের কষ্ট লুকিয়ে রাখা। শনিবার বাবাকে নিয়ে হাসপাতালে যাই, মায়ের ওষুধ আনতে, বাবার দাঁত দেখাতে। হাসপাতালের ভেতরে নেটওয়ার্ক নাই, সব কাজ সেরে দুপুর 2:25 যখন ট্রেনে উঠি মাকে ফোন করি। ফোন ধরেই বুঝি মা কাঁদছে। মায়ের কথা কিছু বুঝতে পারলাম না। বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি ছিল তাকে ফোন করাতে জানতে পারলাম প্রচন্ড জ্বর, গা কাঁপছিল। দিদি বলেছিল তুমি বোনকে ফোন করো, ওষুধ দিলে আমি খাইয়ে দিয়ে যাচ্ছি। মার শুধু এইটা চিন্তা ছিল যে আমি খবরটা পেলে খুব চিন্তা করব, সেজন্য মা কষ্টটা সহ্য করে গেছে, আমাকে ফোন করেনি। বাড়ি ফিরে দেখি মা টনটন করে কাঁপছে। হাসপাতালে যোগাযোগ করি, মেডিসিন দিই, কিছুই কাজ করে না। রবিবার যায়, 21শে জুলাই। 21-এর ভিড়ের ভয়ে সাহস পাই না মাকে নিয়ে বেরোনোর। 22শে জুলাই সকালবেলা মাকে নিয়ে বেরোই। বাড়ি থেকে বেরোনোর সময় মা একদম স্বাভাবিক কথা বলছিল, কিন্তু হাসপাতালের দরজায় পৌঁছানোর আগেই মায়ের শরীর পুরো ছেড়ে দেয়। অক্সিজেন কমে যায়, এমার্জেন্সিতে অ্যাডমিট করতে হয়। ওই 9টা দিন হাসপাতালের চেয়ারেই কাটিয়েছি। জীবাণুর ভয়, ক্লান্ত শরীর কিছুই তখন আর ম্যাটার করেনি। মায়ের পাশে বসে ল্যাপটপে অফিসের কাজ করেছি। এই স্মৃতি আজীবন আমার সাথে থাকবে। আগস্ট মাস, মাকে বাড়ি নিয়ে আসি। আবার ইনফেকশন, ক্যান্সার আরো ছড়ায়। সেপ্টেম্বর এলো, ডাক্তার শুধু বললেন রক্তের লেভেলটা আরেকটু উঠুক, ওষুধ এখন চালানো যাবে না। অক্টোবর, পুজোর মাস। মায়ের শরীর খুবই খারাপ, তবুও ছোটবেলায় যে জায়গায় মায়ের হাত ধরে যেতাম সেই জায়গায় বুড়িমার দালানে একবারের জন্য নিয়ে গেছিলাম মাকে। সেটা দেখে অনেক পরিচিতরাই বলেছিল মা তো ভালো হয়ে গেছে। আমি জানতাম ভালো দেখানো আর ভালো থাকা এক জিনিস নয়। কালী পুজো, লাল চওড়া পাড়ে হলুদ শাড়ি মায়ের পছন্দ। নতুন শাড়ি পরিয়ে ঠাকুর বরণ করালাম। পুজোর দিনও সাজিয়ে দিয়েছিলাম নতুন হলুদ শাড়িতে। 10 মিনিটের জন্য গিয়ে বসেছিল পুজোর মণ্ডপে, কোনো কথা বলেনি কারোর সাথে। ওই দিন মাকে যখন সাজাচ্ছিলাম মা আমাকে হঠাৎই বলে উঠল, মরা মানুষকে সাজাচ্ছিস? কথাটা শুনে খুবই কষ্ট লেগেছিল, কিন্তু মাকে সেটা বুঝতে দিইনি। ওই অমাবস্যা থাকাকালীন পরের দিন চলে গেছিলাম নৈহাটি বড়মার কাছে সবকিছু জানাতে। সবাই তো বলে বড়মার কাছে থেকে কেউ খালি হাতে ফেরে না। আমিও গেছিলাম বড়মার কাছে সবকিছু জানাবো বলে। সব জানিয়ে আসলাম বড়মাকে। পরের দিন ছিল আমাদের কালী মায়ের বিদায়। বিদায় বেলায় মাকে বরণ করা আর হলো না। ঠিক তার কিছুদিন পরে আমার মাস্তুতো দিদি
জব্বলপুর থেকে দিদি জামাইবাবু তার ছেলেকে নিয়ে আসে প্রায় 7 বছর পরে। মাকে দেখতে আসাতে মা এতটাই খুশি হয়েছিল, মা বসে কথা বলতে পারছিল না বেশিক্ষণ ঠিকই, কিন্তু মন থেকে মা খুবই খুশি হয়েছিল। 30শে অক্টোবর আবার নিয়ে যাই হসপিটালে, স্যালাইন চলে, অক্সিজেন চলে, স্টেবল হলে ডাক্তারবাবু ছেড়ে দেয়, বলে 1 সপ্তাহ পরে আনতে। নভেম্বর মাকে নিয়ে হসপিটাল যাই 6 নভেম্বর। এই বাড়ির থেকে মায়ের সজ্ঞানে বেরানো, মা বলেছিল আমাকে একা রেখে আসবি না, আসিনি রেখে। ভেন্টিলেশনে থাকাকালীন দরজার বাইরে বসেছিলাম। 11 নভেম্বর 11:30টায়, সকাল 11:30 মা পরলোক গমন করে। শ্বেত কাপড়ে মোড়ানো মায়ের নিস্তেজ শীতল দেহ নিয়ে আমি আর বাবা বাড়ির পথে ফিরলাম। ডিসেম্বর খালি ঘর, নীরব সকাল। বাবাকে আগলে রেখে বাড়িতেই রইলাম। এই বছরটা আমাকে ভেঙে দিয়েছে, আবার শক্তও করেছে। মা আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা। আমাকে ভেঙেছে আবার গড়েছে, দেখিয়েছে কে পাশে থাকে আর কে পাশে থাকে না। মা, আমি তোমাকে ধরে রাখতে পারিনি, কিন্তু শেষ দিন পর্যন্ত আমি তোমার মেয়ে হয়ে পাশে ছিলাম। এটুকুই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। 2025 আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়েছে। রাত পোহালেই কালকে নতুন বছর। নতুন বছরটা ভগবানের আশীর্বাদের সাথে সাথে এখন মায়ের আশীর্বাদ নিয়েও শুরু করব। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরও যেন প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার।